নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, তার সাথে সাথে কিন্তু ট্রান্সফার সিক্রেট নিয়ে কথা বলার সাথে সাথে আইএসএল এর ম্যাচ নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আজকে আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি, তো এই ম্যাচটার দিকে আমি অন্তত তাকিয়েছিলাম যে কিরকম ভাবে পাঞ্জাব তাদের সিজন শুরু করে, যেরকম ভাবে পরিকল্পনা করে বেশ ভালো ভালো বিদেশি প্লেয়ার সাইন করিয়েছিল, ইন্ডিয়ান স্কোয়াডটাকে মোটামুটি ধরে রেখে কয়েকটা জায়গায় সাইনিং করিয়েছিল, তারা কিরকম পারফরমেন্স করে। আর অপরদিকে কেরালা ডুরান্ড কাপে এত লাফালাফি করছিল বাচ্চা বাচ্চা দলগুলোকে হারিয়ে, তারা কিরকম খেলে। তো আজকে যা পাঞ্জাব খেলেছে ভাই, সকলের মন জয় করে নিয়েছে। অসাধারণ পাঞ্জাব খেলেছে, পাঞ্জাব ম্যাচ জিতেছে। পুরো ম্যাচ জুড়েই কিন্তু বলতে গেলে পাঞ্জাবের অধিপত্যই বেশি ছিল। 60-65 মিনিটের পর নোয়া সাদুই প্রথম শট অন টার্গেটে রেখেছে। তার মানে ভাবো, যেখানে নোয়া গোলের পর গোল করে যাচ্ছিল, কোয়ামে পেপরা হ্যাট্রিক করছিল, সেখানে চান্স ক্রিয়েটই করতে পারছিল না, এরকম একটা অবস্থা। আর তারা যেরকম বিদেশি সাইন করিয়েছে পাঞ্জাব, একটা দারুণ দারুণ পারফরমেন্স কিন্তু তাদের বিদেশি ডিফেন্ডারদের কাছ থেকে, মিডফিল্ডারের কাছ থেকে আমরা দেখতে পেলাম। তো ফার্স্ট হাফে কিন্তু অবশ্যই দুটো দলই অ্যাভারেজ খেলেছে, কিন্তু সেকেন্ড হাফে পাঞ্জাব আরো বেটার পারফরমেন্স করে। বিশেষত বলতে হবে যে সুপার সাব হলো কিন্তু লুকাকে নামানোর পর কিন্তু খেলা আলাদা লেভেলে গেল। তাদের প্রথম দিকে কিন্তু তাদের ক্যাপ্টেন অতটা ভালো তাকে সেফে লাগেনি। আজকে আস্তে আস্তে এই লিগের সঙ্গে যত সময় যাবে তত কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারবে, অর্থাৎ মুসাগা বাকিঙ্গা। তো মুসাগার খেলা ফার্স্ট হাফে অতটা ভালো লাগেনি, সেকেন্ড হাফের দিকে তাকে প্রথমেই চেঞ্জ করে নেওয়া হয়। তারপরে লুকা যা চান্স ক্রিয়েট করছিল, রীতিমতন প্রীতম কোটালের নাচিয়ে ছেড়ে দিচ্ছিল। তার মধ্যে হ্যাঁ, প্রীতম কোটালের খেলা কিন্তু আজকে বেশ ইমপ্রেসিভ ছিল। আগের সিজনটা খুব একটা প্রীতমের জন্য কেরালার জার্সি গায়ে ভালো যায়নি, কিন্তু আজকে আমি বলবো প্রীতম যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। যে গোলটা করিয়েছে প্রীতম, একটা দারুণ ক্রস, একদম সাজানো বল ছিল। আর সেই জায়গা থেকে কিন্তু কেরালার যে স্ট্রাইকার জেসুয়া জেমিনিচ, সে কিন্তু হেড দিয়ে গোল করে। পেনাল্টি থেকে কিন্তু গোল করেছে অবশ্যই লুকা ম্যাকচেন। তো লুকার গোল থেকে কিন্তু প্রথমে এগিয়ে যায়, তারপর আলাদা সেলিব্রেশন, তারপর আবার কেরালা গোল ফিরিয়ে দেয়। আবার ডিফেন্সের ভুল, সেখানে মিলোস ড্রেনচিচের কিন্তু পজিশনে বেশ কিছুটা ভুল ছিল, সেই জায়গাতে লুকা কিন্তু ভালো বল রেখে দেয়। আর সেই জায়গা থেকে কিন্তু ফিলিপ ভালো গোল করেছে, গোল করে ম্যাচটা 2-1 জিতে গেল। এই ম্যাচের দিকে তাকিয়েছিলাম দুটো কারণে, যে কেরালা কিরকম খেলে এবং পাঞ্জাবকে আলাদাভাবে একটু নজরের মধ্যে রাখছি এই সিজনে, কারণ পাঞ্জাব যা কিছু করে দিতে পারে এরকম একটা সিজন তাদের জন্য। আর কেরালা যা দেখলাম, এই কেরালা কিন্তু ঘরের মাঠে খেলবে, কিন্তু এখনো কেরালা সেই রকম ভাবে তৈরি হয়নি। পরের ম্যাচটা ইস্টবেঙ্গলকে এই কেরালাতে খেলতে হবে, কেরালার সঙ্গে, কেরালার ঘরের মাঠে অ্যাওয়ে ম্যাচ হিসাবে। তো সেই কারণেই আরো একটু বেশি করে নজরে রাখলাম কেরালার খেলার দিকগুলো, সমস্ত কিছু দেখলাম। পরবর্তী সময় কিন্তু আরো বেশি আলোচনা করা যাবে এই বিষয় নিয়ে। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি পর্তুগিজের ডিফেন্ডার নোনো রেইজের কথা, তো রেইজের কথা বলতে গেলে প্রথম দিক থেকেই তোমাদের বলেছিলাম যে আমাদের কলকাতার দিকের কিছু ক্লাব নজরে রেখেছে, মুম্বাই সিটি এফসি নজরে রেখেছে। তখন সেই সময় ফটোটা দেখে অনেকে ভেবেছিলে, যখন ফেসবুক পেজে প্রথম শেয়ার, যে এটা জেমি ম্যাকলারেন না, একই রকম দেখতে, একই ক্লাবে খেলেছে এবং তাদের মধ্যে একটা বন্ধুত্ব রয়েছে, যেরকমটা আজকে আপডেট রয়েছে যে মোহনবাগানে সে সাইন করে দিয়েছে। মোহনবাগানও তাকে সিজনের প্রথম দিক থেকে চাইছিল, সেম ভাবে মোহামেডানও চাইছিল। এটা হচ্ছে একদম আমি ট্রান্সফার সিক্রেট আমার তরফ থেকে দিলাম, ঠিক আছে, যেখানে ইচ্ছা ভেরিফাই করে নিও। তো সেক্ষেত্রে যখন মোহনবাগান তাকে সাইন করাতে পারেনি, কারণ তার কাছে বিদেশি ক্লাবের অফার ছিল। একই ব্যাপার তার ফিটনেস ইস্যুর জন্য মুম্বাই সিটি এফসিও তাকে সাইন করেনি। পরবর্তী সময় সৌদির ক্লাবেও সে সাইন করতে পারেনি, সে ইন্ডিয়াতে আসবে না, মোটামুটি তখন জানিয়ে দিয়েছিল যে আমি সৌদি থেকে অফার পেয়েছি, সৌদিতে যাব। কিন্তু যখনই কাদেরই ছিটকে গেল, তখন মোহামেডান আরো একবার তার পিছনে গেল যে তাকে সাইন করানো যাতে যায়, এবং যে টাকা অফার করলো সমস্ত কিছু পার্সোনাল টার্ম এগ্রি করার পরও কিন্তু সে ফাইনাল সিগনেচার করেনি। সে অপেক্ষা করছিল আরো যদি বেটার কোনো অফার থাকে তার কাছে, এবং মোহনবাগান তাকে একটা বেটার অফার, যেটা কিন্তু আগে অফার দিয়েছিল সেটা মোহামেডানের থেকে অনেক বেটার, সেই টাকা দিয়ে তাকে সাইন করিয়ে নিল। এবং
তাড়াতাড়ি সাইন করিয়ে নিল, কারণ আজকে সকালের ভিডিওতেই তোমাদের বলেছি কার্লোস ডেলগাডো ওড়িশার ডিফেন্ডার, সে সিজন আউট হয়ে যাওয়ার হাই চান্স রয়েছে। তো সেটাই কিন্তু আজকে মার্কাস বিকেলের দিকে জানিয়েছে যে কার্লোস ডেলগাডো ছিটকে যাওয়ার জন্যই, মানে কার্লোস ডেলগাডোর ইনজুরিটা যথেষ্ট সিরিয়াস, তারাও কিন্তু এই নুনো রাইজের পেছনে যেত, সেই কারণে মোহনবাগান কালকে রাতের মধ্যেই তাকে বলে দিয়েছিল তুমি সিগনেচার করলে করো, না হলে ভাই আমরা অন্য ডিফেন্ডার দেখে নেবো। তাকে যা অফার দিয়েছে সে আর দেরি না করে সাইন করে দিয়েছে। মোহামেডানরা একটুখানি হতাশ হবে, তো কিছু করার নেই মোহামেডানের জন্য। আজকের দিনে আমার কাছে যতটুকু আপডেট আসছে ভালো আপডেট, আমি আরেকটু ভেরিফাই করে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপডেট পেয়ে যাবে এটুকু বলতে পারি। তো এই বিষয়টা গেল। এরপরে যদি আমরা নেক্সট আপডেট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বেঙ্গালুরু বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। তো খেলায় হার জিত আছে, এই নিয়ে কিচ্ছু বলার নেই, কিন্তু বেঙ্গালুরুর সমর্থকরা যেভাবে ইস্টবেঙ্গলকে অপমান করলো, মানে ফুটবলের দেবতা আছে বলে আমি অন্তত মানি, সেই দেবতাও জিনিসটা দেখলো যে যেভাবে প্লেয়ারদের অপমান, কোচকে অপমান, সমর্থকদের অপমান এবং সর্বোপরি শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গলকে অপমান, যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করেছে, মানে তোমরা শুনে নিয়েছো, ভাইরাল হয়ে গেছে, রীতিমতন ভাইরাল হয়ে গেছে। এফ দিয়ে শুরু, তারপরে বুঝে নাও ড্যাশ অফ ইস্টবেঙ্গল, ড্যাশ অফ কার্লেস কোয়াদ্রাত, ড্যাশ অফ প্লেয়ার্স। তো এগুলো সব তোলা রইলো ভাই, পরে কিন্তু বলো না যে এটা কি হলো, এগুলো তোলা রইলো। এর আগেও কিন্তু যখন ওড়িশা এফসি তারা ইস্টবেঙ্গলের মশাল নিভিয়ে দিয়েছিল, অনেক কিছু করেছিল, তারপরও ওড়িশার অবস্থা আমরা দেখে নিয়েছি। বেঙ্গালুরু একটা ম্যাচ জিতে ভাবছে আমরা স্বর্গ জয় করে ফেলেছি। ভাই সিজনের প্রথম ম্যাচ, এখনো তোমাদের 20-22টা ম্যাচ খেলতে হবে, দিনের শেষে দেখা যাবে। ওপেন চ্যালেঞ্জ আমি অন্তত রাখলাম, ঠিক আছে? তো এই অপমানের বদলা ইস্টবেঙ্গলও নেবে এবং খেলার মাঠেই নেবে, কোনো রকম গ্যালারি থেকে নয়। তোমাদেরও কলকাতায় খেলতে আসতে হবে, ঠিক আছে? এটা মাথায় রেখো, আজ না হয় কাল বদলা ভাই নেওয়া হবে। এরপরে আমরা যদি কথা বলি যে মাধি তালালকে নিয়ে, তো মাধি তালালকে নেবার ব্যাপারে কিন্তু এই সিজনের প্রথম দিক থেকে আইএসএল এর পাঁচটা ক্লাব চেষ্টা করেছিল। সেই জায়গায় তোমাদের আগেই জানিয়েছিলাম যে চেন্নাইন এফসি, আরো কিছু ক্লাব তারাও চেষ্টা করেছিল। তো মার্কাস কালকে ট্রান্সফার সিক্রেটে যেটা জানিয়েছে যে ওয়েং কোয়েল কিন্তু পার্সোনালি মাধি তালালের সঙ্গে কথা বলে তার যেটা প্রজেক্ট তার সামনে রেখেছিল, তাকে সাইন করানোর ব্যাপারে অল আউট চেষ্টা করেছিল, কিন্তু ইস্টবেঙ্গল তাকে অনেক ভালো আর্থিক অফার প্লাস অনেক ভালো প্রজেক্ট, অনেক বেশি গেম টাইম এটসেট্রা নানান ভালো জিনিস তাকে প্রোভাইড করার জন্য মাধি তালালকে নিয়ে আসা হয়েছে। সবকিছু ঠিক আছে, ম্যাজিসিয়ান এসেছে, ম্যাজিসিয়ান খেলবে ভালো, কিন্তু রিকোয়েস্ট থাকলো কোচ কার্লেস কোয়াদ্রাতকে প্লেয়ারদের যে নির্দিষ্ট পজিশন সেই পজিশনে খেলান। মহেশের খেলা যদি নষ্ট হওয়ার কারণে কেউ থাকেন সেটা কার্লেস কোয়াদ্রাতের প্ল্যানিং, লালের খেলা যদি নষ্ট হওয়ার পিছনে কোনো কারণ থাকে সেটা কার্লেস কোয়াদ্রাতের প্ল্যানিং, মাধি তালালকে বেঞ্চে যদি করে তার ফর্ম ডাউন হয় সেটাও কিন্তু কার্লেস কোয়াদ্রাতের প্ল্যানিং এর জন্য। ভুলভাল প্ল্যানিং কিন্তু চলছে, প্লেয়ারদের পজিশন এত চেঞ্জ করার দরকার পড়ে না, পরীক্ষা নিরীক্ষার দরকার পড়ে, এটা 100% আমিও একমত, কিন্তু সেগুলো পজিশন চেঞ্জ করে পরীক্ষা নিরীক্ষা হয় না। আরো একটু বেশি করে কার্লেস কোয়াদ্রাতকে ম্যাচ রিড করতে হবে, প্রপার প্ল্যানিং করতে হবে, তারপর মাঠে নামতে হবে। আর বিশেষত এসে রিজার্ভ টিমের সঙ্গে 2-1টা প্র্যাকটিস ম্যাচ খেলে নিক, তাহলেই ভুল ত্রুটি সমস্ত কিছু চোখের সামনে এসে যাবে। আর আরো একবার বলছি, ফিটনেস কোচ কার্লেস ফিটনেস কোচ যিনি রয়েছেন, দয়া করে পদত্যাগ নিন। এত ভালো দল, এত সমর্থকদের আশা করা একটা দল, এই দলে যদি ফিটনেস ইস্যু এই হয় তাহলে কিছু বলার থাকে না। তো যাই হোক, একটু হয়তো বেশি বকে ফেললাম, সত্যি কাল থেকে মানে মনের মধ্যে যা চলছে কিছু বলার নেই। যদি কারো কোথাও খারাপ লাগে ক্ষমা করে দিও। তো ব্যাস, এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।